আমার ইনকামটা যদি 12 লাখের নিচে হয় কিংবা আমি স্যালারিড হলে 12,75,000-এর নিচে হয়, আমায় কোনো ট্যাক্স দিতে হবে না। তো আমরা হিসেব করে দেখেছি খুব টপ এন্ডে গিয়ে আমার মোটামুটি 1 লক্ষ মানে হাতে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট আসছে। যারা নতুন করে শুরু করেছে তাদের জন্য অবভিয়াসলি বাজেটে প্রচুর কথা বলা হয়েছে এবং তাদের জন্য একটা স্পেশাল ফান্ডের কথা বলা হয়েছে। তো বাজেটে অনেক কিছু বলা হয়েছে, ইনফ্লেশন কি করে ম্যানেজ করবে ওরা বলেনি। এবং যদি ইনফ্লেশন হয় তাহলে এই নাম্বারসগুলো সব এদিক ওদিক হয়ে যেতে পারে। Pastel Entertainment presents Money Sutra. নমস্কার, আমি অর্ণব। আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আবার আমি একা আসিনি, মল্লারদাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। বুঝতেই পারছেন কিসের এপিসোড এটা, কি স্পেশাল এপিসোড। ঠিক ধরেছেন, বাজেট স্পেশাল। 1 তারিখ বাজেট গেছে, আজকে হচ্ছে 2 তারিখ। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বাজেটটাকে স্টাডি করে আপনাদের সামনে চলে আসার। মল্লারদা স্টাডি করেছেন। মল্লারদা, আমরা আর কথা বাড়াবো না, আমরা ডিরেক্টলি চলে যাব মল্লারদার কাছে। মল্লারদা, আমরা যারা ট্যাক্স পেয়ার্স, আমরা আজকের এপিসোডটাকে প্রথমেই বলে রাখি 3-4 ভাগে ভাগ করব। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে আমরা যারা ট্যাক্স পেয়ার্স তাদের জন্য এই বাজেটে কি ভালো হয়েছে। সবাই বলছে খুব রেভলিউশনারি বাজেট হয়েছে। তো কি কি প্রফিট আমরা পাচ্ছি এখান থেকে? আমি প্রফিট টার্মটাই ইউজ করছি। আচ্ছা, রেভলিউশনারি মানে যদি আমি বলি, মানে রেভলিউশনটা বাজেট স্পিচের একদম শেষে অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা, তার জন্য কোথায় সবাই খুব খুশি। আচ্ছা, বাট পার্টিকুলারলি যারা ট্যাক্স পেয়ার্স কমিউনিটিটা বিরাটভাবে খুশি। তার কারণ ট্যাক্স স্ল্যাবটা বাড়ানো হয়েছে, যেটা ট্রান্সলেট করে যে আমার নেক্সট ইয়ারে ট্যাক্স ইম্পোজিশনটা অনেকটা কমে যাবে। তুমি আমাকে একটা তুলনা বলো যে আগের বাজেট অবধি আমরা যে ট্যাক্সটা দিতাম আর এখন যে ট্যাক্সটা দিচ্ছি, দুটোর মধ্যে কতটা তফাৎ? আচ্ছা, সেরকম ফিগারটা যদি বলি, মানে ধরা যাক 12 লাখ টাকা পর্যন্ত আমাদের আগে আর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। কিন্তু তুমি যদি এটা আমাকে বলো, সেক্ষেত্রে আমি যে টিভিতে বা পেপারে আজকে যে স্ল্যাবগুলো দিয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে 6 লাখ অব্দি 5% ট্যাক্স, 12 লাখ অব্দি 10% ট্যাক্স, এইগুলো তাহলে এটা একটা কনফিউশন হয়তো সবার আছে। আমি খুব সিম্পলভাবে বোঝাচ্ছি। আগের বছর পর্যন্ত, মানে এবছর আর কি, আমরা যখন ট্যাক্স পেমেন্ট করবো এই বছরের জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, 7 লক্ষ টাকা পর্যন্ত যদি আমার ইনকাম হয় তাহলে আমায় কোনো ট্যাক্স দিতে হতো না। হ্যাঁ, এটা তো জানি। এর মধ্যে কিন্তু ক্যাপিটাল গেইনস আলাদা, মানে ক্যাপিটাল গেইনস ইজ স্পেশাল ট্যাক্স। ক্যাপিটাল গেইনসটা আলাদাভাবে ক্যালকুলেট করা হয়। আচ্ছা, ওকে, মানে আমি স্যালারি পেলাম বা আমি বিজনেস করে কোনো টাকা রোজগার করেছি, কিংবা আমি রেন্ট পেয়েছি, কিংবা আমি ব্যাংকের ইন্টারেস্ট পেয়েছি, এইগুলোকে জুড়ে যদি 7 লাখের তলায় হয় তাহলে আমাকে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না আজকের দিনে। ওকে। আর যদি আমি স্যালারিড ইনকাম করি তাহলে আমার আবার একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন জুড়ে যেত। 7,75,000 টাকা পর্যন্ত আরও 75,000 টাকা, মানে 7,75,000 অবধি আমার কোনো ট্যাক্স ছিল না। সেটা এই বাজেটে বলা হয়েছে সেটা স্ট্রেট 12 লাখ টাকা হয়ে যাবে, মানে 7 লাখটা 12 লাখ হবে, আর স্যালারিডের জন্য 12 লাখটা 12,75,000 টাকা হয়ে যাবে। এটা তো আমরা শুনছি, কিন্তু তাহলে স্ল্যাবগুলো কিসের? তার মানে আমার ইনকামটা যদি 12 লাখের নিচে হয় কিংবা আমি স্যালারিড হলে 12,75,000-এর নিচে হয়, আমায় কোনো ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, ওকে, ক্লিয়ার? হ্যাঁ। কিন্তু 12,80,000 হয়ে গেলে তখন স্ল্যাব রেট চলে আসবে। তার মানে তখন শুরু হবে প্রথম 4 লাখে আমায় কোনো ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, 4 লাখ থেকে 8 লাখ 5% হবে, 8 লাখ থেকে 12 লাখ 10% হবে, এরম করে করে স্ল্যাব ইন্ট্রোডিউস করা হয়েছে। তার মানে কি বোঝা গেল? 12 লাখের নিচে হলে ট্যাক্স নেই, কিন্তু যেই 12 লাখ ক্রস করে যাচ্ছি আমার তখন 4 লাখ থেকে ট্যাক্স পেমেন্ট কিন্তু শুরু হবে। আচ্ছা, এতে করে কি হলো? এতে করে যাদের রোজগার 12 লাখ, মানে মাসে 1 লাখ, ব্যাপারটা খুব একটা কম নয়, তারা কিন্তু স্ট্রেট ট্যাক্সের আওতায় বাইরে চলে গেল। আচ্ছা, ওকে। তাতে এবং এখানে দেখা যাবে প্রায় 80, মানে যারা ট্যাক্স ফাইল করে তাদের একটা মানে লার্জ পার্ট তারা কিন্তু ট্যাক্সের আওতায় চলে গেল। আচ্ছা, ট্যাক্সের আওতার বাইরে যেই চলে গেল তার মানে তার হাতে এক্সট্রা ইনকাম চলে এলো। মানে 12 লাখ টাকা যদি আমি হিসেব দিই, 12 লাখ টাকা যদি আমার আজকের বছরে রোজগার হয় তা আমাকে রাফলি অ্যারাউন্ড 80,000 টাকা ট্যাক্স দিতে হবে। আচ্ছা, 12 লাখে 80,000। নেক্সট ইয়ারের রোজগার যদি 12 লাখ হয় আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, মানে 80,000 টাকা আমার সেভিংস হচ্ছে।
হ্যাঁ, আবার 12 লাখের ওপরে যদি হয়ে যায় তখনও কিন্তু আমার সেভিংস আছে, কেননা স্ল্যাবসগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে আগের বছরের স্ল্যাবসের তুলনায়, এখন স্ল্যাবস অনেক বেড়ে গেছে। তাহলে ওভারঅল আমরা হিসেব করে দেখেছি খুব টপ এন্ডে গিয়ে আমার মোটামুটি 1 লক্ষ, মানে হাতে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট আসছে, যারা হয়তো 24, 25, 30 লাখ টাকা রোজগার করেন তাদের জন্য। বোঝা গেল, মানে ইজ ইট ক্লিয়ার, মানে বোঝা গেল কি জিনিসটা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সিম্পলভাবে মল্লাদা ব্যাপারটা বললো। এছাড়া আর কোনো বেনিফিট? এছাড়া আরও বেনিফিট আছে। এছাড়া আরেকটা বেনিফিট মেজর যেটা এসছে, আমাদের যদি একটা বাড়ি থাকে, সেকেন্ড বাড়ি যদি থাকে, তাহলে কি হতো, সেটা আমি যদি ভাড়া নাও দিতাম, আচ্ছা, সেটা আমার ট্যাক্সের আওতায় আসতো, ডিমড ট্যাক্সেশনের আওতায় আসতো। আচ্ছা, ওই স্পেয়ার বাড়িটা, হ্যাঁ, সেকেন্ড বাড়িটা, হ্যাঁ। স্পেয়ার বাড়িটা, এবং সেটাকে আওতা থেকে বার করতে গেলে প্রচুর কমপ্লিকেটেড একটা ব্যাপার করতে হতো, সেটাকে আউট করে দিয়েছে। মানে আমি দুটো বাড়ি মেনটেন করতে পারি। আচ্ছা, অনেকেরই দুটো বাড়ি থাকতে পারে, মানে ওখানে আমার এক্সট্রা ট্যাক্সটা আমাকে আর দিতে হবে না। ওই ডিম ট্যাক্সেশনটা রইল না। কিন্তু আচ্ছা, এটার একটা অদ্ভুত ইমপ্লিকেশন আছে, তার মানে একজন দুটো বাড়ি রাখতে পারে। হ্যাঁ, এবং আমাদের মনে রাখতে হবে, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে জিডিপিতে কিন্তু। আচ্ছা, এটা আমি জানতাম না। হ্যাঁ, 10% অফ দ্য জিডিপি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি করে, এবং রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি নাম্বার অফ লোক এমপ্লয়েড হয়। আচ্ছা, তাহলে ওই দিকটাও আমি দেখতে পারি। মানে হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। এটা আমরা কিন্তু নিউজ পেপার বা সংবাদ মাধ্যমে খুব একটা দেখতে পাইনি। এগুলো জানতে গেলে আমাদের চ্যানেলই আপনাদের দেখতে হবে। যাই হোক, মল্লাদা আমার ঘেটে যাচ্ছে সবটা, আমি ফিরে আসি ব্যাপারটায়। আসলে বাজেটটা এত বড় আর এত ম্যাসিভ চেঞ্জেস হয়েছে এবারের বাজেটে। যাকে মল্লাদা, আর কোনো, মানে আমরা যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য আর কিছু, মানে যেটা মানে ইনডিরেক্ট ট্যাক্স, মানে জিএসটি বা এসবে খুব বেশি কিছু চেঞ্জেস কিন্তু আসেনি। ইনকাম ট্যাক্সে একটা এই ম্যাসিভ চেঞ্জ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আরেকটা দিক বলতেই হবে, সেটা হচ্ছে আমরা যারা মানে বিজনেস সাইড থেকে জিনিসটাকে দেখি, আমাদের না ছোট ব্যবসা করলেও প্রচুর কমপ্লায়েন্স করতে হয়। এই টিসিএস করো, টিডিএস করো, অমুক করো, তমুক করো। বাজেটে বলা হয়েছে এইগুলো অনেক বেশি সরলীকরণ হবে, সিম্পলিফাই করা হবে, আচ্ছা বলা হয়েছে। তো তার জন্য আবার একটা নতুন ট্যাক্স বিল আসছে। ইনফ্যাক্ট বাজেটটা কিন্তু শেষ হয়নি, এরপরে আবার নতুন ট্যাক্স বিল আসছে। এটা কবে আসবে? এটা 7 দিনের মধ্যে বলেছে আসবে। ইনফ্যাক্ট বাজেট স্পিচেই বলা হয়েছে। তো এগুলো হয়তো অনেক বেশি সিম্পলিফাইড হয়ে যাবে। আমাদের কাছে রিটার্ন ফাইল করা, এইগুলো সিম্পলিফাই হলে আমাদের কাজ করতে কিন্তু খুব সুবিধে হবে, অনেক সুবিধে হবে। আচ্ছা আচ্ছা, আরেকটাও একটা হতে পারে, মানে এটা বলা উচিত বোধহয়। আমাদের তো যারা শুনছেন তাদের অনেকে ছেলে মেয়ে বা ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায়। হ্যাঁ, তো একটা ট্যাক্স ইম্পোজিশন ছিল যে যদি আমি কাউকে বিদেশে পড়তে পাঠাই, আমার যদি রেমিটান্সেস বছরে 7.5 লাখের ওপর হয়, হ্যাঁ, তাহলে আমাকে টিসিএস বলে একটা জিনিস দিতে হবে। মানে আমি টাকা পাঠালে সেখানে আবার একটা এক্সট্রা টাকা আমাকে টিডিএসের মতো জমা করতে হবে, যেটা আমি আমার নামে করব, যাতে দেখানো যায় যে আমি অ্যাকচুয়ালি পেমেন্টটা বাইরে করেছি। আচ্ছা, এটাও একটা কমপ্লিকেটেড প্রসেস, আমাকে আবার কাউকে দিয়ে এটা করাতে হচ্ছে, হ্যাঁ, বা ব্যাংকে বলে করাচ্ছে। আমি যদি কোনো কারণে মিস করে যাই, এটা নন কমপ্লায়েন্স এসে যেত। বিদেশে পড়ার ক্ষেত্রে, বিদেশে যদি আমি কাউকে পাঠাই, হ্যাঁ, আমার ছেলে বা মেয়ে বা পরিবারের কাউকে, এবং আমি যদি ব্যাংক লোন করে পাঠাই, ওকে, এই টিসিএসটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তাহলে টিসিএসটা আলাদা করে আর দিতে হবে না বা দেখাতে হবে আচ্ছা, না। পুরো জিনিসটা দেখাতেই হবে না। হ্যাঁ, দেখাতে হবে না। আচ্ছা, এটা তো খুব ভালো একটা। হ্যাঁ, সিমিলার, হ্যাঁ, এরকম ছোট 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 অনেক জিনিস যদি আমি অ্যাড করতে থাকি, আমি দেখব যে ওরা যেটা ট্রাই করেছে, ওরা অ্যাকচুয়ালি কমপ্লায়েন্সটা কমানোর চেষ্টা করেছে। গত 10 বছর বা 10 বছরে আমরা যদি দেখি, মধ্যবিত্ত হিসেবে বা ট্যাক্স পেয়ার্স হিসেবে, আমরা শুধু ট্যাক্স পেমেন্ট করিনি, আমরা ট্যাক্স পেমেন্ট করেছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি, আমাদের রোজগার করে ট্যাক্স পেমেন্টস করে করেছি। কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমাদের উপর প্রচুর কমপ্লায়েন্সের বোঝা চেপেছে। মানে আমরা যেন একটার পর একটা টাস্ক করে যাব, হ্যাঁ, তারপরে আমরা আবার রোজগার করব, তারপরে আমরা আবার ট্যাক্স দেবো, তারপরে আবার রিটার্ন ফাইল করব। এইগুলো না কোথাও একটা কমানো দরকার, যাতে আমরা আমাদের কাজে ফোকাস করতে পারি। বোধহয় সেটার একটা চেষ্টা করা হয়েছে, এবং অবশ্যই চেষ্টা করা হয়েছে, কারণ আমরাও তাদের চাপ দিয়েছি। আমরা কিন্তু সবাই মিলে এটা নিয়ে প্রচুর চাপ দিয়েছি। হ্যাঁ, এটা নিয়ে ঝামেলা সত্যিই কম হয়নি। যদি চাপ না দিতাম, কোনো কিছু হতো না। না না, সেই ব্যাপারে আমরা যাব না। আচ্ছা, এবার চলে যাব আমরা আজকে সেকেন্ড সেগমেন্টে।
আচ্ছা মল্লাদা, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আগের বাজেট ভিডিওটা যারা দেখেছিলেন তারা এটাও দেখেছিলেন, আমরা বলেছিলাম যে ট্যাক্সটা খুব মিনিমাল একটা পার্ট, কারণ মল্লাদা আমাদের বলেছিল যে ট্যাক্সটা তো সারা বছর ধরেই এদিক ওদিক হতেই থাকে। তো আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সেকেন্ড যে পার্টটায় যাব, যেটায় আমাদের সবার ইন্টারেস্ট থাকে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ওকে, কোন কোন ইন্ডাস্ট্রিতে বা কোন কোন সেক্টরে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি এই বাজেটের পর, মানে আমাদের আগের যে ইনভেস্টমেন্ট করার জায়গাগুলো ছিল সেখান থেকে কতটা এগোলো পিছলো, মানে কোন দিকে গেল? আমি একটু প্যারাফ্রেজ করছি জিনিসটা। Okay. তুমি যা বলেছো আমি জাস্ট একটু প্যারাফ্রেজ করে ব্যাপারটাকে বোঝাই। আমরা যেটা বলেছিলাম যে ট্যাক্স হচ্ছে গভর্নমেন্ট কি করে টাকা কালেক্ট করবে আমাদের থেকে তার উপায়, কিন্তু গভর্নমেন্ট তো টাকাটা কালেক্ট করে খরচা করে। একদম, হ্যাঁ। বাজেটে সেটাও বলা থাকে যে কোথায় কোথায় কোন খাতে খরচা হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আমরা বুঝতে পারবো। সেই খাতের খরচার হিসেবে আমরা বুঝতে পারি অনেকগুলো জিনিস। এক হচ্ছে দেশটাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, এবার আমি যদি ইনভেস্টর হই, আমি ইনভেস্টর হিসেবে ব্যাপারটা দেখতে পারি। আমি যদি চাকুরি প্রার্থী হই, আমি চাকুরি না না, প্রার্থী এটা হিসেবে আমরা আলাদা দেখতে একটা পারি। সেগমেন্ট করব, পরের আচ্ছা। সেগমেন্টটা। সো আমি যদি ইনভেস্টমেন্ট সাইড থেকে হ্যাঁ। ভাবি, তার মানে আমি কোথায় কোথায় ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট বলছে করতে, হ্যাঁ। সেটা যদি মূলত যে যে এরিয়াগুলো নিয়ে ওরা কথা বলেছে তার মধ্যে একটা হচ্ছে এমএসএমই। এমএসএমই একটু, এমএসএমই মানে হচ্ছে মিডিয়াম অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস, আচ্ছা। মানে ছোট ব্যবসায়ীদের নিয়ে কিন্তু বাজেটে প্রচুর কথা আছে। ইনফ্যাক্ট ওরা বলছে এটা একটা গ্রোথ ইঞ্জিন, এবং সত্যি এটা গ্রোথ ইঞ্জিন। মানে তুমি স্টার্টআপের কথা বলছো। দেশকে দাঁড় করাতে গেলে ছোট ছোট মানে এন্টারপ্রেনিয়রশিপ ইজ মাস্ট। মানে তুমি স্টার্টআপের কথা আমি বলছো। স্টার্টআপ বলছি, আমরা যারা এক্সিস্টিং বিজনেসের কথাও আমি বলছি। আমি শুধু কেন আচ্ছা। স্টার্টআপ হচ্ছে যারা নতুন করে শুরু করেছে, হ্যাঁ, তাদের জন্য হ্যাঁ। অবভিয়াসলি বাজেটে প্রচুর কথা বলা হয়েছে, এবং তাদের জন্য একটা স্পেশাল ফান্ডের কথা বলা হয়েছে। ওকে, এই রকম একটা ফান্ড 10 বছর আগে 2013 নাগাদ একটা 10,000 কোটি টাকা দিয়ে শুরু করা হয়েছিল। এটাকে আমরা বলি অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড, কোনো এক সময় বলবো। ইনফ্যাক্ট এটা নিয়ে আমার একটা আর্টিকেলও আছে আচ্ছা। টেলিগ্রাফে। তো সেরকম আরেকটা ফান্ড গভর্নমেন্ট চালু করছে 10,000 কোটি টাকা সিড ক্যাপিটাল দিয়ে, এবং এই 10,000 কোটি Okay. টাকার ফান্ড যখন শুরু হয়েছিল হ্যাঁ, 10 বছর আগে, তারপরে আমাদের দেশ কিন্তু এতগুলো ইউনিকর্ন পেয়েছে, হ্যাঁ, এতগুলো $1 বিলিয়ন কোম্পানি তৈরি করতে পেরেছে। একদম। সো সিমিলারলি আবার একটা ফান্ডের কথা বলা হয়েছে, সেটা স্টার্টআপ কে কেন্দ্র করে। ওকে, ওকে, এছাড়া এমএসএমই আমি যদি বলি, এমএসএমই হচ্ছে বড় ইন্ডাস্ট্রি না, বড় কোম্পানি না, মানে যারা যারা হয়তো বিরাট বড় স্টিল বানায়, গাড়ি বানায়, তাদের বাইরে লাইফ লাইনটা কিন্তু তাদের বাইরের যে ছোট কোম্পানিগুলোকে দিয়ে চলে, সেইটাকে মানে সেখানে নাম্বার অফ লোক যারা কাজ করে তারা প্রচুর, এমপ্লয়িজ প্রচুর। হ্যাঁ, সেখানে সেখানের আউটপুট যেটা আমরা যদি গ্লোবাল আউটপুট, আমি যদি ইন্ডিয়ান আউটপুট দেখি তাহলে দেখা যাবে তাদের কন্ট্রিবিউশনও প্রচুর। হ্যাঁ, কারণ কিন্তু তারা সারাক্ষণ ওই কমপ্লায়েন্সের বোঝার মধ্যে থাকতো, তাদের ট্যাক্স মানে তারা সমান সমান ট্যাক্স দেয় একটা বড় ইন্ডাস্ট্রির সঙ্গে। ওকে, তো কোথাও গিয়ে এই র্যাশনালাইজেশনসগুলো করার কথা বলা হয়েছে, এন্টারপ্রেনারশিপের কথা বলা হয়েছে, ওকে, এবং উইচ ইজ আ ভেরি গুড ডিরেকশন। ওকে। আচ্ছা, এবার তুমি আমাকে একটা জিনিস বলো। আগেরবার যখন আমরা আলোচনা করেছিলাম তখন তুমি আমাকে বলেছিলে যে কিছু কিছু সেক্টরে বেশি ইনভেস্ট করে, মানে তুমি বলছো যে ছোট কোম্পানি বা এমএসএমই যেগুলো রয়েছে তাদের ওপর সরকার ইনভেস্ট করছে, তাদেরকে অনেকটা বেনিফিট দিচ্ছে। এবার এটা কি কোনো ধরো স্পেশাল কিছু ইন্ডাস্ট্রিজকে নাকি মানে এই যত ছোট কোম্পানি আছে সবাইকে দিচ্ছে? এটা খুব ভালো প্রশ্ন। সবাইকে তো দেওয়া সম্ভব না, একটা ক্লাস্টারিং তৈরি করা হয়। তো গভর্নমেন্ট কিছুদিন আগে, গত বছর থেকে একটা পিএলআই বলে একটা ফান্ড তৈরি, মানে পিএলআই ওকে, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ দেওয়া শুরু করেছিল কিছু কিছু এরিয়াতে, যেমন সেমিকন্ডাক্টর বানাচ্ছে যে, হ্যাঁ, সেই নাম্বার অফ ইন্ডাস্ট্রিজগুলো কিন্তু বাড়ানো হয়েছে। টোটাল নাম্বার অফ ইন্ডাস্ট্রি যারা এই ধরনের সাবসিডি পাবে, মানে চায়নার কথা আমরা বলি, চায়নার প্রোডাকশন এত ভালো, হ্যাঁ, তার মূল কারণ হচ্ছে সরকার তাদের প্রচুর বেনিফিট দিয়ে শুরু করেছে, তাদের কস্ট কমানোর জন্যে বহু রকমের বেনিফিট দেওয়া হয়েছিল। সেই সেম বেনিফিট কিন্তু আমাদের এখানেও শুরু করা হয়েছিল। ওকে, যেমন আমি যদি হ্যান্ডসেট বানাই, হ্যাঁ, হ্যাঁ, তো সেইখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু ওরা অ্যাড করতে করতে যাচ্ছে, মানে এমএসএমইতে আরও ইন্ডাস্ট্রি অ্যাড করতে করতে যাচ্ছে, ওকে, যেগুলো মানে চেষ্টা করছে যাতে আমরা একটা ম্যানুফ্যাকচারিং সাইডেও, শুধু তো আমাদের তো অনেকটাই সার্ভিস ওরিয়েন্টেড হয়ে গেছি, যাতে আমাদের ম্যানুফ্যাকচারিং সাইডটাও বাড়ে। কেন সারা পৃথিবী জুড়ে এখন চায়না +1, মানে চায়নার +1 একটা কথা বলা হচ্ছে, সেই জন্য সেই ডিরেকশনটাও কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে
এবং সেই খাতেও বেশ কিছু ফান্ডিং এর কথা বলা হয়েছে বাজেটে। আচ্ছা, তাহলে তুমি আমাকে এবার ডিরেক্ট উত্তরটা দাও। যদি আমি একজন ইনভেস্টর হই, আমি যদি চাই যে আগে পরের বাজেট অবধি আমি ইনভেস্ট করব, আমি কোন কোন জায়গায় মানে কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে পারি? মানে আবার আমি একটা বিটুইন দ্য লাইন বলছি। ওকে, পরের বাজেট মানে নেক্সট ইয়ার। হ্যাঁ পলিসি স্টেটমেন্ট যখন করা হয়, পলিসি স্টেটমেন্টটা কিন্তু একটা লং হ্যাঁ টার্মে হ্যাঁ, করা হয়। 5 বছর 10 তো বছর। যখন এই বাজেটও বলা হচ্ছে, এই বাজেটে কিন্তু শুধু বলা হচ্ছে না আমি এই বছরেই খরচাটা করবো, আমি বলা হচ্ছে আমি 3 বছর ধরে খরচা করব, 5 হ্যাঁ, বছর ধরে হ্যাঁ। খরচা করব। মূলত যে জায়গাগুলো ফোকাস করা হয়েছে তার মধ্যে একটা এমএসএমই ও ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং এবং ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে অবভিয়াসলি আমি দেখব হচ্ছে এমন এমন এরিয়া যেখানে আজকের দিনে মানে বললাম সেমিকন্ডাক্টরস বা যেখানে আমার ফটোভোল্টাইক সেলস লাগছে, যেমন খুব মেজর ইনভেস্টমেন্টের কথা বলা হবে সেটা হচ্ছে ইভি মানে ইলেকট্রিক ভেহিকলসে Okay. বা সোলার সেলে, এই ধরনের কোম্পানিগুলোতে যারা গ্রিন এনার্জি তৈরি করছে, ক্লিন টেক তৈরি করছে, ওকে, সেখানে ঠিক আছে এটা বলা হবে। হয়েছে বাজেটে এই জায়গাগুলো ফোকাস করা হয়েছে যে আমরা এখানে চেষ্টা করব আমাদের নিজেদের এক্সপার্টিস বাড়াতে এবং ম্যানুফ্যাকচারিং বাড়ানোর কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের কোম্পানিজ আমরা নিশ্চয়ই দেখব। এগুলো বাজেটের মধ্যেই রয়েছে লেখাই, মানে স্পিচটা ভালো করে কেউ যদি পড়ে এবং তারপরে গিয়ে এক্সপেন্ডিচার বাজেটটা দেখতে পাবে এই খাতে এখানে 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 ইনভেস্টমেন্টস হয়েছে। আচ্ছা, এটা কোথা থেকে পড়বে? এটা তাহলে আপনার ডেসক্রিপশনে অ্যাড করে দেবো সাইটটা। হ্যাঁ হ্যাঁ, সরকারি সাইটটাই তো, হ্যাঁ। ইন্ডিয়া বাজেট যেটা। ইন্ডিয়া বাজেটটা, আচ্ছা, আরেকটা জায়গা খুব ইন্টারেস্টিং বলা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার, হ্যাঁ। ভারতবর্ষে এগ্রিকালচারই তো আমাদের ছিল, হ্যাঁ, একদম। আমরা তো এগ্রিকালচারাল কান্ট্রি। আমাদের বেস তো ওটাই। অথচ আমরা যখন আমি জানি না, আমরা যখন খুব ছোটোবেলায় ইকোনমিক্স পড়েছিলাম, প্রথম পড়তে এলাম, তখন আমার মনে আছে আমাদের বলা হলো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, মানে এগ্রিকালচারে বহু লোক কাজ করে কিন্তু তাদের অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, হ্যাঁ, করতে হবে বলে করে, হ্যাঁ। সেটা এখনও আছে। একদম, সেটা তো আছেই। কিন্তু আমাদের এখনও আমাদের ফুড মানে আমাদের তো এত 150 কোটি লোক, তাদের তো হ্যাঁ, খাওয়াতে হবে। হ্যাঁ, এবং যদি আমরা কোনো কারণে খাওয়াতে না পারি, দ্যাটস আ মেজর প্রবলেম। মানে আমরা টাকা আনতে পারি, খাবোটা কি? তো আমাদের এগ্রিকালচারাল সাইড থেকে পার্টিকুলারলি ফুড, সিরিয়ালস, ডাল, এই ধরনের জায়গা থেকে আমাদের স্বনির্ভর করতে হবে। এখানেও কিন্তু মেজর ফোকাস করা হয়েছে। Okay. মানে এগ্রিকালচারাল ওরিয়েন্টেড যে সেক্টর বা বিজনেস, হ্যাঁ, আগামী দিনে সেগুলো কিন্তু ভালো করা উচিত। মানে এগ্রিকালচার ওরিয়েন্টেড বলতে তুমি আমি এই কোম্পানিগুলো বলছো যারা মাছের খাবার তৈরি করতে পারে, তারা হাইব্রিড সিডস তৈরি করতে পারে, স্টার্টআপের ক্ষেত্রে তারা ক্লিনটেক এমন এমন প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে হয়তো আমি প্রোডাকশন বাড়াতে পারছি। এরকম ধরনের বহু ড্রোনস দিয়ে আজকাল বহু রকমের আমি সেটাই বলছি যে লোকে কি তাহলে ট্রাক্টর কোম্পানিতেও ইনভেস্ট করতে পারে? মানে আমি জাস্ট বলছি যে যারা এগ্রিকালচারাল গুডস তৈরি করছে, মানে গুডস তো বলা যায় না, এগুলোকে মেশিনারি তৈরি করছে, বা ধরো বা কোনো অ্যাগ্রোকেমিক্যাল তৈরি করছে, মানে পেস্টিসাইডস তৈরি করছে, একদম। তো তুমি বলছো এইগুলোতে ইনভেস্ট করা যেতে পারে? হ্যাঁ, এই সেক্টরগুলোতে গভর্নমেন্ট ট্রাস্ট করেছে। আমি বলবো না ইনভেস্ট, অবভিয়াসলি আমার বহু রকমের মানে আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস তো এখানে দিতে পারবো না না, না দিতে আসিও না। অ্যাডভাইসের কথা বলছি না, কিন্তু এই ধরনের কোম্পানি বা এই ধরনের ইন্ডাস্ট্রিতে যথেষ্ট গভর্নমেন্ট ফোকাস করেছেন এবং এখানে একটা মেজর অ্যামাউন্ট অফ অ্যালটমেন্ট করে, ইনফ্যাক্ট রুরাল ইকোনমিতে প্রচুর ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে ওকে, এই বাজেটে। মেজর আমি যদি দেখি যে টোটাল বাজেটে কোথায় কোথায় বেড়েছে, তার মধ্যে রুরাল ইকোনমিতে প্রচুর বেড়েছে। ওকে। তাহলে আমরা ইনভেস্টমেন্টটা নিয়েও এবং কথা এখানে বললাম। আরেকটা খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট হচ্ছে, রুরাল ইকোনমিতে যদি ইনভেস্টমেন্ট হয় হ্যাঁ, এবং ট্যাক্স পেয়ার্সদের হাতে যদি টাকা আসে, হ্যাঁ, তাহলে সবচেয়ে সুন্দর সেটা রিফ্লেক্ট করে হচ্ছে এফএমসিজিতে। আচ্ছা, তো এইভাবে আমি হ্যাঁ, আমরা ইন্টারপ্রেট হ্যাঁ। করতে করতে যাই। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, তুমি তখন যে কথাটা বললে সেটা হচ্ছে যে এরপর আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা কি চেঞ্জ করবো। ধরো আমি একজন ইঞ্জিনিয়ার, আমি চাইছি যে ইঞ্জিনিয়ার কিংবা আমি অন্য যে কোনো প্রফেশনে আছি, আমি ফ্রিল্যান্সিং করি, আমি চাইছি আমার একটা এক্সট্রা ডিগ্রি করতে। ডিগ্রি বলতে আমি কলেজে যাব না, বাট প্রফেশনাল ভোকেশনাল কোনো একটা ডিগ্রি করতে। এবার ধরো এমন কোন সেক্টর আছে যেখানে পড়াশোনা করলে এখন আমি লাভ পেতে পারি? আচ্ছা, আমি বহু বছর মানে বহু যুগ ধরে পড়াশুনোর সঙ্গে যুক্ত, এখন কলেজে পড়াচ্ছি, আমি নিজে পড়াশুনো করছিও। হ্যাঁ, তো
একটা জিনিস কিন্তু মেজর চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের ভাবতে হবে পড়াশুনো যারা করে বা পেরেন্টসদেরও ওকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আগে ছিল কেউ আমাকে কোয়েশ্চেন করবে, আমি তার উত্তর দেব, হ্যাঁ যে যত ভালো উত্তর দেবে হ্যাঁ। সে তত পড়াশোনায় ভালো। হ্যাঁ ভবিষ্যতে যে সিচুয়েশনটা আসছে তাতে কে ভালো কে ভালো উত্তর দিতে পারে তার ভিত্তিতে ছাত্র নেওয়া হবে না বা তাহলে? যোগ্য ব্যক্তি নেওয়া হবে না। ইট ডিপেন্ড করবে হচ্ছে কে কত ভালো কোয়েশ্চেন করতে পারে। এটা কিরকম একটু? তার কারণ উত্তরগুলো আমি যদি ঠিকমতো প্রশ্নই না করতে পারি, হ্যাঁ, উত্তর পাবে কোথা থেকে? এবং টেক্সট বুকে যেটা আমি পড়ে আসছি, আমার নিশ্চয়ই পড়া উচিত থিওরি বেসটা, কিন্তু আমাকে যখন এগোতে হবে, আমি তো লিপস অ্যান্ড বাউন্ডস এগোচ্ছি, আমি তো অনেকটা এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, বারবার এগিয়ে যাচ্ছি। আমি যখন এগোচ্ছি আমাকে তো টেক্সট বুকের বাইরে এসে প্রশ্ন করতে হবে যে আমি আর কি জানবো। হ্যাঁ যেমন তুমি আমায় কোয়েশ্চেন করছো, প্রশ্ন করতে ভালো ভালো প্রশ্ন করতে জানতে হবে। তার কারণ আমি যদি বিশেষ করে এখন এই যে বিভিন্ন রকমের এআই টুলস দেখতে পাচ্ছি, হ্যাঁ। আমি এই রিসেন্টলি একটা চাইনিজ এআই টুলস নিয়ে বিরাট কথাবার্তা হচ্ছে, আচ্ছা ডিপসিক নিয়ে, তো এরা তো আমাকে উত্তর দিচ্ছে, একদম। হ্যাঁ এরা তো হ্যাঁ, সত্যি আজকাল এটা এরা তো নিয়ে উত্তর প্রচুর দিচ্ছে। কথাবার্তা হচ্ছে। তাহলে প্রশ্ন আমার তো দরকার হচ্ছে আমি তাকে কি প্রশ্ন করব, তার উপরে সেই বেসিসে আমি কিভাবে এগোবো আমি ডিজাইন করব। হুম সো আমার পড়াশুনোর ধরন চেঞ্জ হয়ে গেছে, সেটা আমাকে বুঝতে হবে ওকে বা হয়ে যাবে। আমি যদি তার সঙ্গে কম্পিট না করতে পারি, আমি যদি তার সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারি, আমি এগোতে পারবো না। দ্যাটস মাই ফার্স্ট পয়েন্ট। একদম। এবার আমি কোথায় পড়াশুনো করব সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আমার কোথায় ইন্টারেস্ট আছে। সেটা তো ঠিকই, আমি বলছি যে আমি যদি গত 20 বছরে যে পড়াশোনাটা হতো সেটাই করতে থাকি, আমি কোথাও এগোতে পারবো না। আচ্ছা সো আমার ধারণা হচ্ছে যে উই হ্যাভ টু বি মোর ক্রিয়েটিভ। হুম ক্রিয়েটিভিটি ম্যাটার করবে এখানে। তো আমি যাই করি না কেন, আই হ্যাভ টু বি এক্সট্রিমলি ক্রিয়েটিভ। ওকে, আচ্ছা। আমাকে নতুন করে ভাবতে হবে। আর টেকনিক্যাল এরিয়ার মধ্যে অবভিয়াসলি ক্লিন টেক একটা মেজর জায়গা, ওকে হ্যাঁ এমএসএমই অন্ত্রপ্রেনিয়রশিপ ইজ আ মেজর জায়গা। হেলথ নিয়ে প্রচুর কাজ করা যাচ্ছে, হেলথ ইন্ডাস্ট্রি, আমি কিন্তু শুধু ডাক্তার বলছি না, আমি হেলথ ইন্ডাস্ট্রিকে পুরো সারাউন্ড করে বলছি, হ্যাঁ প্রচুর কিছু। রকমের হ্যাঁ কাজ হ্যাঁ করা যাচ্ছে। হ্যাঁ তো আমাকে আমার পড়াশুনোটাও কিন্তু সেইভাবে চালু করতে হবে, আমার সফট স্কিল বিল্ড আপ করতে হবে, বিহেভিয়ারাল স্কিল বিল্ড আপ করতে হবে, এবং আমাকে প্রশ্ন করতে জানতে হবে। ওকে, এটা খুব ভালো কথা বলেছো। আমাদের প্রশ্ন করতে শিখতে হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব তার উত্তর দিতে। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে বাজেট নিয়ে। তোমার আর কিছু বলার আছে? তুমি বলো। আমার তো মনে হয় বাজেটের আমরা সব ভালো ভালো কথা বললাম। হ্যাঁ, ওটা ওটা আমি বলছি ভালো কথা আর কিছু বলার আছে? কিছু না, ছোট ছোট অনেক রকম হঠাৎ করে মনে পড়লো যে এই যে একটা গিগ ইন্ডাস্ট্রি আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, গিগস, হ্যাঁ মানে ধরা যাক সুইগি ডেলিভারি, হ্যাঁ 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 তো এখানে তো বহু ছেলে মেয়ে রোজগার করছেন, ওকে তাদের হেলথ নিয়ে আজ পর্যন্ত কেউ কখনো কথা বলেনি। এই বাজেট কিন্তু বলা হচ্ছে যে তাদের হেলথ নিয়েও আমরা করব কিছু একটা, তার উপর আচ্ছা। ইনভেস্টমেন্ট করা হচ্ছে। সো প্রবাবলি এমন এমন জায়গায় করা হচ্ছে, এমন এমন ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে যেগুলো আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। মানে আমি তো শুধু একা চললে হবে না, সবাইকে নিয়ে চলার একটা ব্যাপার একদম, দরকার আছে, একদম। সেটা আছে। এক্ষুনি অবভিয়াসলি মানে এতগুলো পয়েন্ট আছে, সব আমি কভার করতে পারবো না। না না, আমরা এগুলো নিয়ে দরকার হলে আরও একটা এপিসোড করব। মল্লাদা, এবার আমরা আসি হচ্ছে, শুধু ভালো ভালো কথাই বললাম। এবার বলো যে এমন কোন কোন জায়গা আছে যেখানে গিয়ে তোমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। এবার আমাদের সমস্যা হচ্ছে, আমাদেরকে যতই দাও আমরা ততই চাই, আমাদের Exactly. পোষায় আর না। কিন্তু তুমি আমাকে বলো যে তোমার কোন কোন জায়গায় মনে হয়েছে যে এই জায়গাগুলো আরও বেটার হতে পারতো? আচ্ছা, এখানে একটা জায়গা আমার বিরাটভাবে মনে হয়েছে যে কোথাও মানে আরও ডিপে ঢুকে আমাকেও দেখতে হবে। সেটা হচ্ছে যে ওরা বলেছে যে আমরা ইনকাম ট্যাক্স স্ল্যাবটা অনেক তুলে দিলাম, তার মানে কি বোঝা যাচ্ছে যে তার মানে আমরা ওই টাকাটা পাবো না। হ্যাঁ, তো এই টোটাল অ্যামাউন্টটা প্রায় 1 লক্ষ কোটি টাকা আমাদের হিসেব মতো। এটা তুলবে কোথা থেকে? না, এই 1 লক্ষ কোটি টাকা ইনকাম ট্যাক্স যেটা ওরা পেত, হ্যাঁ তার মানে সেটাও পাবে না। হ্যাঁ, তার মানে ওটা কার ঘাড়ে এসে পড়বে? আমি তো ভাবছি, এইটাই আমার প্রশ্ন। এবার নতুন বাজেটে দেখানো হচ্ছে পাবে না, হ্যাঁ, কিন্তু টোটাল আর্নিংটা মানে টোটাল ইনকাম ট্যাক্স কালেকশনটা বেড়ে গেছে। কিভাবে?
সেটা জানি না কি করে। এমন হতে পারে বাজেটে ওরা ভাবছে যে যেহেতু এই 1 লক্ষ কোটি টাকাটা আমার হাতে চলে এলো ফ্রেশ, মানে ধরো আমি হঠাৎ 1 লক্ষ টাকা দেখলাম এক্সট্রা আমার কাছে চলে এলো, আমি ট্যাক্স দিলাম না, আমি এটা পুরোটা খরচা করব। আচ্ছা, যদি খরচা করি তাহলে কনজিউমার্স হ্যাঁ সাপ্লাই ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে জিডিপি বাড়বে, তাহলে ট্যাক্স কালেকশন বাড়বে, এরম একটা কিছু ভাবা হতে পারে। হ্যাঁ, উল্টো দিক থেকেও তো টাকাটা যাবে। কিন্তু উল্টো দিকেও না যদি হয় তাহলে কিন্তু সেইখানে কি হবে আমরা ঠিক বুঝতে পারছি না। মানে ওটা কি করে হলো 1 লক্ষ টাকা 1 কোটি টাকা কমে গেল, তাহলে 3 লক্ষ কোটি টাকা বেড়ে গেল কি করে কালেকশনটা? সো ওখানে 3 লক্ষ কোটি টাকা বেড়েছে। হ্যাঁ, তো ওখানে আমাদের একটা ডাউট আছে কি হয়েছে আর কি। নিশ্চয়ই আবার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আরো ভালো করে দেখতে হবে। এটা একটা মেজর ঝামেলা, মানে আলটিমেটলি ডেটাটা কোথায় গিয়ে সেট হচ্ছে। আচ্ছা, না হলে ফিসকাল ডেফিসিট বাড়বে, যেটা ওরা কমাতে চেয়েছে। মানে ফিসকাল ডেফিসিটটা ওরা অনেক কমিয়েছে, 4.9 4.8 এবারে করেছে, নেক্সট ইয়ারে 4.4 এর কথা বলছে। আমরা বলেছিলাম ফিসকাল ডেফিসিট নিয়ে কথা। আরেকটা এরিয়ার বাজেট অ্যাড্রেস করেনি, সেটা খুব বার্নিং ইস্যু, সেটা হচ্ছে যে এই মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন যেটা হচ্ছে, র্যাম্পেন্ট ইনফ্লেশন, সেটা কোথায় কন্ট্রোল হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, একটা জিনিস বলো, তোমার যদি কন্ট্রোলড ইনফ্লেশন তো লাগে, ইনফ্লেশন লাগে, হ্যাঁ, তো এবার তুমি বলো সেটা কত পার্সেন্ট হওয়া উচিত আইডিয়ালি, এবং হচ্ছে কত পার্সেন্ট? এবার ইনফ্লেশনটাও যখন আমি ফিগার পাচ্ছি, তখন ইনফ্লেশনটা বিভিন্ন জায়গা খাত থেকে আসছে। আমাদের মূল ইনফ্লেশনের কারণ হচ্ছে ভেজিটেবল ফুড ইনফ্লেশন, যেটা আমাদের সবচেয়ে ভয়ের ব্যাপার। আচ্ছা, ফুড ইনফ্লেশন, হ্যাঁ, তার একটা বিশাল প্রবলেম অ্যারাইজ করছে। তার কারণ হচ্ছে আমরা তো মেজর ইম্পোর্ট করি, তেল ইম্পোর্ট করি, ক্রুডের দাম যদি বিদেশে বেড়ে যায়, তাহলে অবভিয়াসলি দ্যাট হিটস আস বিগ টাইম, অবভিয়াসলি। আর এটা এমন একটা জিনিস যেটা তোমাকে করতেই হবে ইম্পোর্ট। তো বাজেটে অনেক কিছু বলা হয়েছে, ইনফ্লেশন কি করে ম্যানেজ করবে ওরা বলেনি। এবং যদি ইনফ্লেশন হয় তাহলে এই নাম্বারসগুলো সব এদিক ওদিক হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা তো হবে। এবং ইনফ্লেশন যেহেতু মিস্টার ট্রাম্প চলে আসার পরে, এবং উনি ট্যারিফ ব্যারিয়ার্স নিয়ে অলরেডি প্রত্যেক দিন একটা করে স্টেটমেন্ট দিচ্ছেন, আমার মনে হয় আগামী 1 বছর বা আগামী 6 মাস খুব ইম্পর্ট্যান্ট, এই ট্রাম্প কি বলছে এবং আমরা কিভাবে তার পরিপ্রেক্ষিতে স্টেপস নিচ্ছি। তো এই বাজেটটা বোধহয় শেষ স্টেপ নয়, দেয়ার আর মেনি থিংস ইন দ্য প্লেস, যার জন্য আমাদের কিন্তু এই আগামী 6 মাস 1 বছর প্রচণ্ড কশাস থাকতে হবে যে কি হতে পারে। কেন যদি একবার ইনফ্লেশন হতে থাকে, তার মানে কি আমার কাছে ইনফ্লেশনের প্রবলেমটা কি, আমার কাছে 100 টাকা আছে, 7% ইনফ্লেশন হলো, তার মানে ওটার দাম তো 93 টাকা হয়ে গেল। মানে আমি খরচা করলাম না, হু করে কমে গেল। আমি এটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম, যেটা তুমি ডিরেক্ট অ্যান্সার আমাকে দিলে না, আমি আরেকবার জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে কত পার্সেন্ট আইডিয়ালি হওয়া উচিত ইনফ্লেশন? আমাদের ইকোনমিতে আমার মনে হয় 4, 4.5, 5 অবধি আমরা নিতে পারি। সেটা হচ্ছে 7 হয়ে যাচ্ছে। এবং 7 যখন আমি বলছি, সেটা একটা অ্যাভারেজ ফিগার আমি বলছি। মানে অ্যাভারেজে সেদিন এক ভদ্রলোক আমাকে খুব একটা সুন্দর এক্সাম্পল দিলেন। এক্সাম্পলটা দিলেন, বললেন যে ধরুন শরীরের টেম্পারেচার থাকা উচিত 98.6, তো আপনার মাথাটাকে আমি এটা ফার্নেসে ঢুকিয়ে দিলাম আর বাকি বডিটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তাহলে কি শরীরটা ব্যালেন্স হয়ে গেল নাকি? এটা একটা মেজর, মানে ইউ হ্যাভ টু থিঙ্ক, অ্যাভারেজ নাম্বারটা কাজ করে না। হ্যাঁ, তো ইনফ্লেশন ফিগার যেটা আমরা পাই, হ্যাঁ, সেটা তো একটা অ্যাভারেজ নাম্বার। হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গার আলাদা আমি আলাদা যেটা কনজিউম করছি আর তুমি যেটা কনজিউম করছো, বাস্কেটটাই তো আলাদা। হ্যাঁ, তো আমাকে দেখতে হবে, আমার হোয়াইট গুডসের দাম বাড়লে আমার ঠিক আছে, আমি তো আর বছরে 5 বার ফ্রিজ কিনবো না, কিন্তু সবজিটা তো আমি রোজ খাবো, তেলটা তো আমি রোজ কিনবো। সো হাউ দ্যাট উইল বি ম্যানেজড, সেটা আমাদের দেখতে হবে, ভাবতে হবে। সেটার কোনো মেনশন নেই। সব কিছু একটা জায়গায় থাকতেও পারে না। হ্যাঁ, একটাই বলা আছে যে আমি ফিসকাল ডেফিসিটটা কমাবো, তার মানে আমি খরচা কম করব। হ্যাঁ, কিন্তু আমি যদি খরচা কম করি, হ্যাঁ, তাহলে আমি ধার কম নেব, হুইচ ইজ গুড। বাট আমি যদি খরচা কম করি, আমার প্রবলেম হয়ে যাচ্ছে যে আমি বলেছিলাম যে আমার জিডিপিটা দাঁড়িয়ে আছে হচ্ছে গভর্নমেন্টের খরচার উপরে। মানে আমরা একটা কিন্তু চক্রের মধ্যে পড়েছি, এটা ব্যালেন্স করা কিন্তু কঠিন। যেখানে আরেকজন বিদেশ, মানে একজন খুব পাওয়ারফুল দেশের নেতা হুঙ্কার দিচ্ছেন আমি এই ট্যারিফ দিয়ে দেবো, ওই ট্যারিফ দিয়ে দেবো। সো ইটস আ বেসিক ডিসইকুইলিব্রিয়ামের সিচুয়েশন হয়ে আছে, যেটা আমাদের এখানে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা লাস্ট পয়েন্টে যাই, সেটা হচ্ছে ওভারঅল বাজেটটা তোমার কেমন লাগলো? এটা খুব উদ্ভট কোয়েশ্চেন। মানে আমার বাড়িতে একটা কোনো শোকের সিচুয়েশন, তুমি যেগুলো তোমার কেমন লাগছে টাইপের। আবার আমাদের ওভারঅল ভালো বা বাজে বা 10-এর মধ্যে 6 দেবো বা 7 দেবো, আমি সিরিয়াসলি দিতে পারবো না।
আমাদের কাছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অ্যানালিসিস করি আমরা, Okay. এবং চেক করি কোথায় কোনটা লাগানো যাবে। মানে ভালো বাজেট বা বাজে বাজেট বলে কিছু হয় না। মানে হয়তো দেখা গেল আমাদের জন্য এটা খুব ভালো, মানে আমার ট্যাক্সটা কমে গেছে, হ্যাঁ, কিন্তু আবার অন্য আরেকটা খাতে আমার ট্যাক্স অন্য একটা জায়গায় হয়তো আমি অনেক কিছু বেশি দিচ্ছি। ওকে, সো ইটস ভেরি পার্সোনাল। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করে বোঝা উচিত যে কোথায় কোনটা লাগছে। সো এর মধ্যে ভালোও আছে, এর মধ্যে খারাপও আছে, এর মধ্যে কিছুই নেই সেই পোর্শনটাও আছে। না না, আমি যদি 3টে শ্রেণী বিভাগ করি, আমরা যতই শ্রেণীটাকে চাদর দিয়ে ঢেকে রাখতে চেষ্টা করি কিন্তু ঢাকা তো থাকে না। মানে তুমি যদি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত 3টে শ্রেণীর কথা বলো, এবারের যে বাজেটটা হয়েছে সেই বাজেটে সবথেকে বেশি উপকৃত কারা হবে? দেখো, যদি রুরাল সেগমেন্টে যখন ওরা বলছে যে আমরা অনেক বেশি খরচা করব, তো রুরাল সেগমেন্ট উপকৃত হবে। এমএসএমইতে যখন ওরা বলছে যে আমি এখানে ট্রাস্ট করব, উপকৃত তারাও হবে। আমরা যারা ট্যাক্স পেয়ার্স, আমাদের জন্যও এটা যথেষ্ট ভালো, কারণ আমরা বেশ কিছু ট্যাক্স বাঁচাতে পারি। একটা শ্রেণীর জন্য কিছুই নেই, সেটা হচ্ছে আমি যদি কোম্পানি চালাই, মানে বড় কর্পোরেট, বড় ইন্ডাস্ট্রি, তাদের জন্য খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবং তাদের তো প্রত্যেক বছরই দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমাদের বাজেট নিয়ে আজকে স্পেশাল এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। মল্লারদার সাথে প্রচুর আলোচনা করলাম বাজেট নিয়ে। হয়তো আমরা আরও একটা ভিডিও করব, তবে আমাদের রেগুলার ভিডিও এটা না। আমাদের রেগুলার ভিডিও আসে হচ্ছে বৃহস্পতিবার। আপনারা এই বৃহস্পতিবারও দেখতে পাবেন। আমরা প্যান্টালুন্স কোম্পানিটার উত্থান নিয়ে একটা আলোচনা করেছিলাম। একদম, হ্যাঁ। ভীষণ ইন্টারেস্টিং আলোচনা, একটা কোম্পানি কিভাবে উঠছে এবং পড়ছে, এটা শুনতে দারুণ লাগে। মানে জিরো থেকে শুরু করে আবার জিরোতে ফিরে আসা, মানে এটা একটা জার্নি। যাই হোক, তো এটা আসবে আমাদের বৃহস্পতিবার। দেখতে থাকুন মানি সূত্রা।